মাঝে বেঁচে থাকি, হাসি কাঁদি। হে বঙ্গভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি। পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচুরি। এই আত্ম উপলব্ধির কবি, বাংলা সাহিত্যের প্রথম মহাকবি মাইকেল মধুসূদন দত্তের যশোরে দেশের সবচাইতে প্রাচীন এই কালেক্টরেট ভবনের সামনে এই মুহূর্তে যারা বসে আছেন এবং এর বাইরে টিভি সেটের সামনে যে যেখানে যে অবস্থায় এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। দর্শক মণ্ডলী, আমরা আমাদের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শন সম্বলিত স্থানগুলোতে গিয়ে ইত্যাদি ধারণের ধারাবাহিকতায় আজ এসেছি অবিভক্ত বাংলার প্রথম জেলা, খ্যাতিমান বাগ্মী, সমাজসেবক এবং সাহিত্যিক মুন্সী মেহেরুল্লাহর যশোরে, শিক্ষা ও সমাজ সংস্কারক যদুনাথ মজুমদারের যশোরে, বিখ্যাত বীজগণিতবিদ কেপি বসুর যশোরে, মুক্তিযুদ্ধে প্রথম মুক্ত জেলা এবং প্রথম ডিজিটাল জেলা এই যশোরে। আমি এখন যে ভবনের সামনে মঞ্চে দাঁড়িয়ে আছি, এই ভবনের সঙ্গে জড়িয়ে আছে 2 শতাধিক বছরের প্রাচীন ইতিহাস। এই কালেক্টরেট ভবন বা বর্তমান ডিসি অফিস, এর সঙ্গে জড়িয়ে আছে দেশের প্রথম জেলাভিত্তিক প্রশাসনের ইতিহাস। শুরুতেই রয়েছে এই যশোর জেলাকে নিয়ে প্রয়োজনীয় কিছু তথ্য। ব্রিটিশ ভারতের অবিভক্ত বাংলার প্রথম জেলা এই যশোর। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে প্রথম স্বাধীন হবার গৌরব বুকে নিয়ে দাঁড়িয়ে আছে এই যশোর জেলা। যশোর নামকরণ নিয়েও কিছুটা মতভেদ রয়েছে। কারো মতে যশোহর থেকে যশোর, আবার কারো মতে আরবি যশোর থেকে যশোর, যার অর্থ সেতু বা সাঁকো। তবে ঐতিহাসিকদের মতে গৌড়ের রাজার যশ হরণ করে রাজা বিক্রমাদিত্য যে রাজ্য প্রতিষ্ঠা করেন, সেই যশোহর থেকেই যশোর নামের উৎপত্তি হয়েছে। 1555 খ্রিস্টাব্দে বর্তমান যশোর, খুলনা, কুষ্টিয়া, বনগাঁ এবং ফরিদপুরের কিছু অংশ নিয়ে প্রতিষ্ঠিত হয় যশোর রাজ্য। 1747 সালে যশোর নাটোরের রানী ভবানীর রাজ্যের অন্তর্ভুক্ত হয়। তবে 1781 সালে ব্রিটিশ শাসকগণ যশোরকে জেলা হিসেবে ঘোষণা করেন। 1786 সালে নির্মিত হয় দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলীর অনন্য নিদর্শন যশোর কালেক্টরেট ভবন। এটি ছিল সে সময় বাংলার দীর্ঘতম ভবন। মূল কাঠামো এবং নান্দনিক সৌন্দর্য অক্ষুণ্ণ রেখে 1982 সালে এটিকে দোতলায় রূপান্তরিত করা হয়। বর্তমানে এটি জেলা প্রশাসকের কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। যশোরের এক মহা গৌরবের নাম মাইকেল মধুসূদন দত্ত। কেশবপুর উপজেলার সাগরদাড়ি গ্রামে কপোতাক্ষ নদীর তীরে এক সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম। যৌবনে ইংরেজি সাহিত্যের প্রতি অনুরক্ত হয়ে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। এরপর পাড়ি দেন বিলেতে। সেখানে বার এট ল ডিগ্রি অর্জনের পাশাপাশি প্রচুর ইংরেজি কবিতাও রচনা করেন। কিন্তু মাতৃভাষায় সাহিত্য রচনার তৃষ্ণা নিয়ে তিনি ফিরে আসেন দেশে। মাইকেল মধুসূদন দত্তই বাংলা ভাষায় সনেট এবং অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক। তিনি বাংলা সাহিত্যের প্রথম কাব্য বিদ্রোহী। তার হাতেই রচিত হয় প্রথম মহাকাব্য মেঘনাদ বধ কাব্য। এছাড়াও তিনি অনেক নাটক এবং প্রহসন রচনারও পথপ্রদর্শক। এই যশোরেই জন্মগ্রহণ করেছেন বিখ্যাত জ্যোতিষ্ক বিজ্ঞানী রাধা গোবিন্দ চন্দ, খ্যাতিমান অভিনেতা ও লেখক ধীরাজ ভট্টাচার্য, কবি, গীতিকবি এবং অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান, শিক্ষাবিদ অধ্যাপক শরীফ হোসেন সহ বিভিন্ন অঙ্গনের অনেক কৃতি ব্যক্তিত্ব। যশোর জেলার অন্যতম প্রধান দর্শনীয় স্থান হল মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্ব প্রদর্শন করে সম্মুখ যুদ্ধে শহীদ বীর শ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত লেন্স নায়েক নূর মোহাম্মদ শেখের সমাধিস্থল। খানজাহান আলীর দিঘি সহ পিকনিক কর্নার, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ভরত ভায়না, মির্জানগর হাম্মাম খানা সহ আরো অনেক দর্শনীয় স্থান। যশোর সবজি চাষের জন্য অনেক আগে থেকেই বিখ্যাত হলেও স্বাধীনতার পর এর সঙ্গে যুক্ত হয়েছে ফুলের চাষ। আমাদের দেশের প্রধানতম আন্তর্জাতিক স্থলবন্দর বেনাপোল বন্দর এই যশোর জেলারই শার্শা উপজেলায় অবস্থিত। প্রধানত ভারত এবং বাংলাদেশের বাণিজ্যের 90% সম্পাদিত হয় এই স্থলবন্দরের মাধ্যমে। অবিভক্ত বাংলার প্রথম জেলা,
প্রথম কালেক্টরেট ভবন, স্বাধীনতা যুদ্ধে প্রথম মুক্ত জেলা, প্রথম মহাকাব্য রচয়িতার জেলা, বাণিজ্যিকভাবে প্রথম ফুল চাষের জেলা, এমনকি প্রথম ডিজিটাল শহর, এমনি অনেকগুলো প্রথম যে জেলার সঙ্গে যুক্ত সেই যশোরকে নিয়ে এবার একটি দলীয় সঙ্গীত এবং নৃত্য। গানটি লিখেছেন খ্যাতিমান গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান, সুর করেছেন আলী আকবর রূপু, আর গানটির সঙ্গে নৃত্য পরিবেশন করছেন এই যশোরেরই অর্ধশতাধিক নৃত্যশিল্পী। সারা বাংলার প্রথম জেলা, প্রাচীন শহর আমার যশোর। ভুরি ভৈরব কপোতাক্ষ ছিল সুন্দর জলের নহর। প্রাচীন শহর আমার যশোর, প্রাচীন শহর আমার যশোর। সারা বাংলার প্রথম জেলা, প্রাচীন শহর আমার যশোর। আমার দিনে শহীদ ভাইয়ের রক্ত ঋণে বিজয় সূর্য উঠল হেসে, নতুন সে রূপ নিলাম চিনে। স্বাধীনতার মুক্ত ভূমির প্রথম প্রহর আমার যশোর। প্রাচীন শহর আমার যশোর, প্রাচীন শহর আমার যশোর। সারা বাংলার প্রথম জেলা, প্রাচীন শহর আমার যশোর। সাহিত্য আর সংস্কৃতি, হাজার গর্ব লক্ষ স্মৃতি। হাজার কাব্য গানের ভাষায় শ্যামল মাটির কোমল প্রীতি। অন্য কবি রত্ন খনির হীরক জহর আমার যশোর। প্রাচীন শহর আমার যশোর, প্রাচীন শহর আমার যশোর। সারা বাংলার প্রথম জেলা, প্রাচীন শহর আমার যশোর। ভুরি ভৈরব কপোতাক্ষ ছিল সুন্দর জলের নহর। প্রাচীন শহর আমার যশোর। সারা বাংলার প্রথম জেলা, প্রাচীন শহর আমার যশোর। কথায় আছে মানুষ কাজের জন্য বাঁচে, বাঁচার জন্য খায়, কিন্তু এমন অনেকেই আছে যারা খাওয়ার জন্যই বাঁচে, তাই নানান খাদ্য বাঁচে। দূরে নয় কাছে খাবার দোকান আছে, যা দেখেই মন নাচে, কিন্তু যত বেশি খায় তারও বেশি চায়, ফলে বেড়ে যায় ব্যাধির বালাই। এই নিয়ে আলাপন চাচা ভাতিজায়। সমস্যাটা কি? আচ্ছা চাচা, এবার ঢাকায় এসে একটা জিনিস খেয়াল করলাম। কি? খাওনের দোকানের সংখ্যা বাইরে গেছে। আগে তো এত হোটেল, রেস্টুরেন্ট আর ফাস্ট ফুডের দোকান ছিল না। ফাস্ট ফুড, কফি শপ, বার্গার আর মুরগি বাজার দোকান। মুরগি ভাজা কি? ওই যে চিকেন ফ্রাই। আগে তো কত ভাজা পোড়া খাইছি, কিন্তু এই মুরগি ভাজাটা আটকাইছে। চাচা, মানুষের খাওন দাওন কি বাইরে গেল নাকি? নাহলে মোড়ে মোড়ে এত খাওনের দোকান থাকবো কে? আর এইসব দোকানে আবার ভিড়ও আছে, অনেক অনেক জায়গায় তো সিটও পাওয়া যায় না। খালি খাওয়ানোর দোকান না, লগে বাড়ছে হাসপাতাল আর ক্লিনিকের সংখ্যা, নতুন নতুন ব্রাঞ্চ হইতে আছে। এইসব হাসপাতালের সামনে শত শত ডাক্তারের সাইনবোর্ড, তারপরেও কিন্তু সিরিয়াল পাওয়া কষ্ট। হ্যাঁ, আগে এত খাওনের দোকানও আসিল না, আর এত প্যাথোলজি আর হাসপাতালও আসিল না।
বোঝা যায় মানুষের খাওন বাড়ছে, লগে অসুখ বিসুখও বাড়ছে। তবে ভাতিজা যাগো খাওয়ান বারণের কথা হ্যাগো কিন্তু পারে নাই, হ্যাগো অনেক টাকা কিন্তু ডাইনিং টেবিল ফাঁকা, সকাল বিকাল সন্ধ্যা 3 বেলায় কিন্তু হেরা ট্যাবলেট খায়। আর কেউ তো আবার রাইতে খাই না, কেউ আবার ওই 2খানা রুটি তার লগে একটু ভাজি খায়। অর্থাৎ রিচ মানুষের জন্য রিচ ফুড নিষিদ্ধ। কারণটা কি চাচা? এই রিচ হইতে আর রিচ থাকতে অনেক টেনশন করতে হয়, আর কাজের চাপে সময় মতো খাইতে পারে না দেখা শরীরের মধ্যে নানান সমস্যা দেখা দেয়। এর মধ্যে কমন ব্যারাম হলো হৃদরোগ বা হার্ট ডিজিজ। চাচা আগে তো আমগো আব্বাই তোমরা যা খুশি তাই খাইছো, কই তখন তো এত অসুখ বিসুখ দেখি নাই, এত ট্যাবলেটও খাও নাই। আরে তখন তো এত ভেজাল ছিল না, এখন তো সবকিছুতেই ভেজাল। খাওয়ানো ভেজাল, ডায়াগনস্টিক সেন্টারে ভেজাল, এমনকি যে ওষুধ খেয়ে তুই রোগ সারাবি সেই ওষুধেও ভেজাল। বুঝলাম, চারিদিকে এত খাওনের দোকান থাকলেও সবার খাওন বাড়ে নাই। এই খাওয়ানোর জিনিসগুলো যদি ভেজাল মুক্ত করা যাইতো তাহলে এত রোগও হইতো না, আর এই রাস্তার মোড়ে মোড়ে এত ডায়াগনস্টিক সেন্টার, এত হাসপাতাল আর ক্লিনিকও লাগতো। ভেজাল শুধু খাদ্যে বা ওষুধপত্রেই নয়, তথ্যে ভেজাল, সত্যে ভেজাল, কথ্যে ভেজাল, আবার ভেজাল পথি মধ্যে। আরে খারাপ জেনে সেনে ময়লা ফেলানো ঠিক না, কলা চোকলা তো আরো ডেঞ্জারাস। যে কোনো সময় পা পিছলে পড়ে যে কারো কোমর ভেঙে যেতে পারে। বুঝলাম, কিন্তু ফালামুটা কই কে? ঢাকা শহরের 2টা সিটি কর্পোরেশন থেকে সারা শহরের ফুটপাতে 150 মিটার পর পর একটা করে ময়লার ঝুড়ি লটকায় রাখছে, সেইখানে গিয়া ফালাবি? ভুলে গেছিলাম, চল ফালাই। দোস্ত বিন কই? এত দেখি খালি 2টা খুঁড়া, বিন তো গায়েব। আয় তো সামনে দেখি, চল দোস্ত, এখানে তো আমার ডাক নাই। শুধু এইখানে নাই দোস্ত, আমি অনেক জায়গায় ঝুড়ি খুঁজে পাইনি, আর এই যে ঢাকনা অনেক ঝুড়িতে নাই। অথচ নগরবাসী যেন যত্রতত্র ময়লা না ফেলে সেই জন্য এই ব্যবস্থা করা হয়েছিল যেন শহরটা পরিষ্কার থাকে। অবস্থাটা দেখ, পুরো কার্যক্রমে ব্যর্থ হয়ে গেল। সেই জন্য দায়ী কেডা? আমরা, যারা লাগাইছে তারা তো আর চুরি করে নাই। এই জন্য বিদেশে গিয়ে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন দেখে সবাই বলে ফাইন কান্ট্রি। হ্যাঁ, ফাইন কান্ট্রি, ফাইন কান্ট্রি। তার মানে হইলো যেসব দেশ ফাইন কান্ট্রি সেই সব দেশে ফাইন কান্ট্রি কয়। বুঝি নাই, মানে ওইসব দেশে আইন ভঙ্গ করলে ফাইন আছে, ফাইনের বই ওইখানে সবাই আইন মেনে চলে, আর আইন মানার কারণে সবকিছু সিস্টেমের মধ্যে চলে, দেশটা ফাইন হয়ে যায়, সেজন্য সবাই কয় ফাইন কান্ট্রি, ফাইন কান্ট্রি। আমাগো দেশটা ফাইন হয়ে যেত যদি প্রতিটা আইন ভঙ্গের জন্য ফাইন আদায়ের ব্যবস্থা থাকতো। কিন্তু দোস্ত রাস্তায় রাস্তায় এসব বিন লাগায় বয়ে থাকলে তো চলবো না। এগুলির সঠিক রক্ষণাবেক্ষণ, পরিচর্যা এবং তদারকি দরকার। আরে সেইটারও একটু ঘাটতি আছে, সেজন্য হেগো আরো সচেতন হওয়ার দরকার আছে। খালি তাগো না, আমরা যারা এই নগরে বাস করি, এই নগরের সৌন্দর্য রক্ষার জন্য আমাকে কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে। সবসময় আইন করে ফাইন কান্ট্রি করা যায় না, প্রয়োজন সবার আন্তরিক সহযোগিতা আর সচেতনতা। এবারে আমন্ত্রিত দর্শকদের জন্য পর্ব। যশোরের এই ঐতিহাসিক কালেক্টরেট ভবনের সামনে উপস্থিত হাজার হাজার দর্শকের মাঝখান থেকে প্রশ্নোত্তরের মাধ্যমে আমরা 4 জন দর্শক নির্বাচন করব আমাদের পরবর্তী পর্বের জন্য। যিনি সঠিক উত্তর দিতে পারবেন তিনি হবেন আমাদের পরবর্তী পর্বের জন্য নির্বাচিত দর্শক। এখানটা রয়েছে রানা আর ওখানে রয়েছে মামুন, তারাই সঠিক উত্তরদাতাদের বাছাই করবেন। তাহলে আমি শুরু করছি প্রথম প্রশ্ন। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের কালজয়ী কবিতা কপোতাক্ষ নদের প্রথম 2টি লাইন কি, এবং বলতে হবে এই কবিতাটি তার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত। এখানে একজন, হ্যাঁ বলুন আপনি। লাইন শতদহে না তুমি পড়ো মোর মনে, তারপরে শতত পড়ি তুমি। এখানে একজন। চতুর্দশপদী কবিতা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। শতত হে নদ তুমি পড়ো মোর মনে, শতত তোমারই কথা ভাবি এ বিরল। হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে, তার জন্য করতালি। এটা হচ্ছে চতুর্দশপদী কবিতাবলীর অন্তর্গত। আপনার নাম? রমা দাস। রমা দাস, কি করেন আপনি? হাউসওয়াইফ। আচ্ছা, অনেক ধন্যবাদ, আমরা একজনকে পেয়ে গেলাম। এবারে দ্বিতীয় প্রশ্ন। আমাদের মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য বীর শ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত লেন্স নায়েক নূর মোহাম্মদ সিংয়ের বাড়ি কোথায় এবং তিনি কবে জন্মগ্রহণ করেছিলেন এবং তাকে কোথায় সমাহিত করা হয়েছিল? ওখানে একজন। ঠারসা উপজেলা। হয়নি। নড়াইল জেলার মহিষখোলা গ্রামে। জি, তারপর একটা অংশ হয়েছে, প্রথম অংশ। এখানে একজন, হ্যাঁ বলুন আপনি। হয়নি, কারোই হয়নি। সঠিক উত্তর হচ্ছে তার বাড়ি হচ্ছে নড়াইল সদর উপজেলার মহিষখোলা গ্রামে এবং তিনি জন্মগ্রহণ করেছেন 1936 সালের 26শে ফেব্রুয়ারি। কাশীপুরে তাকে সমাহিত করা হয়েছিল এবং তিনি শহীদ হয়েছিলেন 1971 সালের 5ই সেপ্টেম্বর। এই প্রশ্নে আমরা কাউকে নিতে পারছি না, কারণ কেউই 2টি অংশেরই সঠিক উত্তর দিতে পারেননি। এবার আমরা চলে যাব তৃতীয় প্রশ্নে। ধীরাজ মাহিনের প্রেম কাহিনী কিন্তু একটি কালজয়ী উপাখ্যান।
বলতে হবে দারোগা বাবু এই ধীরাজ ভট্টাচার্য যশোরের কোথায় জন্মগ্রহণ করেছিলেন এবং তার উল্লেখযোগ্য দুটি গ্রন্থের নাম কি? ওখানে একজন কেশবপুরের পাজিয়া গ্রাম। হ্যাঁ, বই দুটোর নাম? যখন নায়ক ছিলাম। আরেকটি? যখন পুলিশ ছিলাম। যখন পুলিশ ছিলাম। অনেক ধন্যবাদ। আপনার নাম? গোপা বসু। কি করেন আপনি? হাউস ওয়াইফ। অনেক ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন হচ্ছে ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এই যশোরেরই একটি স্কুলে শিক্ষকতা করে তার প্রথম কর্মজীবন শুরু করেছিলেন। বলতে হবে সেই স্কুলটির নাম কি এবং সেই স্কুলটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? ওখানে একজনকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, বলুন আপনি। যশোর জেলা স্কুল, এবং যশোর জেলা স্কুল প্রতিষ্ঠা হয়েছে 3রা ফেব্রুয়ারি 1838 সাল। 1838। অনেক ধন্যবাদ, উত্তর সঠিক আছে, তার জন্য করতালি। আপনার নাম? আমার নাম আল সাদাত খান সুপ্রিয়। কি করেন আপনি? আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার। অনেক ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন, বলতে হবে এই যশোর জেলা কবে গঠিত হয়েছিল, কত সালে, এবং এই কালেক্টরেট ভবনটি কত সালে নির্মিত হয়েছিল? এখানে একজন, বলুন আপনি। যশোর জেলা প্রতিষ্ঠিত হয় 1781 সালে। হ্যাঁ। আর কালেক্টর 1786 সালে। উত্তর সঠিক আছে, অনেক ধন্যবাদ। আপনার নাম? মোহাম্মদ সাইদুজ্জামান। কি করেন আপনি? যশোর কালেক্টরেটে চাকরি করি। অনেক ধন্যবাদ। আমরা 4 জন দর্শক পেয়ে গেলাম। আসুন আপনারা মঞ্চে চলে আসুন, তাদের জন্য করতালি। আমরা শুরু করব দ্বিতীয় পর্ব। আমরা আমাদের আমন্ত্রিত 4 জন দর্শক পেয়ে গেছি। এই দ্বিতীয় পর্বের জন্য আজকে আমরা অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি এই যশোরের কৃতি সন্তান খ্যাতিমান গীতিকবি মোহাম্মদ রফিকুজ্জামানকে। আসছেন মোহাম্মদ রফিকুজ্জামান, তার জন্য বলে দেবে। পর্দার অন্তরালে থাকলেও মোহাম্মদ রফিকুজ্জামান এই নামটি জানেন না এমন লোক খুব কমই আছেন। এর কারণ তার অজস্র গান, অসংখ্য গান, যার গান ইত্যাদিতেও নিয়মিত শুনতে পান। বেতার, টেলিভিশন এবং চলচ্চিত্রের জন্যও তিনি লিখেছেন প্রচুর গান। তিনি অর্জন করেছেন 4 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং পেয়েছেন আজীবন সম্মাননা। আজকে এখানে রফিক ভাইকে আমন্ত্রণ জানানোর একটি বিশেষ কারণ রয়েছে, তা হলো তার অজস্র গানের ভান্ডার থেকে আমরা 4টি গান নির্বাচন করেছি আমাদের এই পর্বের জন্য, যে গানগুলো বহুশ্রুত এবং অত্যন্ত জনপ্রিয়। এই পর্বের জন্য আমরা এখানে 4 জন স্থানীয় যন্ত্রশিল্পীকেও আমন্ত্রণ জানিয়েছি। তারা এই গানগুলো বাজাবেন। যিনি সুর শুনে এই গানগুলি তাৎক্ষণিকভাবে গাইতে পারবেন সঠিক সুরে এবং কথায়, তিনি হবেন আজকের কম্পিউটার বিজয়ী এবং ফলাফল নির্ধারণ করবেন আমাদের রফিক ভাই। তাহলে রফিক ভাই, আমরা শুরু করতে পারি? আচ্ছা, তাহলে শুরু করুন আপনারা। প্রথম গান। অনেক ধন্যবাদ। বাকিরা পারলেন না, ইনি পারলেন। এবার দ্বিতীয় গান। কে পারবেন? আপনি? হ্যাঁ, গান তাহলে। অনেক ধন্যবাদ। আর কে পারবেন? আপনি? অনেক ধন্যবাদ। এবারে আমরা তৃতীয় গান শুনবো। অনেক ধন্যবাদ। আপনারা কেউ গাইবেন? আপনি? না, হয়নি। আপনারা কেউ পারবেন? পারবেন না। আচ্ছা, এবার আমরা সর্বশেষ গানটি শুনবো। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনারা পারছেন না? আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। আমরা তাদের সবারই গান শুনলাম। এবারে ফলাফলের পালা, এবং ফলাফলের দায়ভারটি আমরা ছেড়ে দিচ্ছি আমাদের আজকের অতিথি রফিক ভাইয়ের উপরে। আপনি বলুন। গান তো সবারই শুনলাম,
সবারই গানে কথার কিছু ভুল আছে, সামান্য সামান্য, কিন্তু তারপরেও অধিকাংশ গান অনেকাংশে সঠিক সুরে দিয়েছেন একজনই, আর তিনি হচ্ছেন রমা দাস। সুতরাং রমা দাসই হচ্ছেন আমাদের আজকে কম্পিউটার বিজয়ী। তবে আমাদের অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী আপনাদের কারোই নিরাশ হবার কিছু নেই, আপনাদের সবার জন্যই রয়েছে আমাদের কাছে মহামূল্যবান পুরস্কার বই, রয়েছে কেয়ার গিফট সামগ্রী, এছাড়াও রয়েছে পরিবেশ বন্ধু গাছ, এবং এই সবগুলি পুরস্কার দেওয়া হচ্ছে কেয়া কসমেটিক্সের সৌজন্যে। এবং পুরস্কারগুলো আজকে আপনাদের হাতে তুলে দেবেন আমাদের আজকের অতিথি রফিক ভাই। তবে রফিক ভাই, তার আগে একটি কথা আপনার কাছে জানতে চাইছি। আজকাল আমরা অনেক গান শুনতে পাচ্ছি, কিন্তু অধিকাংশ গানেই আগের মতো সেই কথার গভীরতা খুঁজে পাওয়া যায় না, অর্থাৎ গানের শব্দচয়ন, ছন্দ কিংবা অন্তমিলের অভাব পরিলক্ষিত হয়। এর কারণটা কি? অভাব পরিলক্ষিত হয় কি, এই জিনিসগুলো সম্পর্কে অনেকের ধারণাই নেই। যারা গান লেখেন তাদেরকে বলবো, কাব্য, ছন্দ, অন্তমিল এবং শব্দচয়ন, এই চারটি বিষয় ভেতর থেকে যেন কথা বেরোয়, অন্তর হতে আহরি বচন, বচনটা যেন অন্তর থেকে বেরোয়, এবং সেই বচন যেন সুবচন হয়, সুভাষণ হয় এবং সুশ্রাব্য হয়। এই পর্বে অংশগ্রহণ করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আর আজকে আমাদের সময় দেওয়ার জন্য রফিক ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবারে আপনাদের হাতে পুরস্কার তুলে দেবেন আমাদের আজকের অতিথি মোহাম্মদ রফিকুজ্জামান। না টক না মিষ্টি, না মিষ্টি সৃষ্টিতে কোনো অসুবিধা না থাকলেও না টক অর্থাৎ নাটক সৃষ্টিতে দৃষ্টিগ্রাহ্য অনেক অসুবিধার সৃষ্টি হয়েছে কৃষ্টিহীনতার কারণে। গতির অভাবে, অসঙ্গতির প্রভাবে নাটকের স্বভাবে যে ভাব ধারণ করেছে তার জবাব খুঁজতেই এক পরিচালকের মুখোমুখি কাশেম টিভির এক রিপোর্টার। আপনি শেষ হয়েছে? আচ্ছা হয়েছে, আপনারা সুন্দর লাগতেছে দেখি ভাইয়া। আমি চিন্তা, তুমি এত আসো না ভাইয়া, চিন্তা বুঝছেন, আপনি খারাই থাকবেন, আপনি খারাই থাকবেন। দর্শক মন্ডলী, একটা সময় ছিল যখন টিভি চ্যানেলে শুটিং স্পট থেকে নাটকের লাইভ সম্প্রচার আমরা দেখেছি। সে প্রবণতা এখন কিছুটা কমেছে। আজ আমরা কাশেম টিভির পক্ষ থেকে একটি শুটিং স্পটে এসেছি বর্তমানে জনমনে জাগ্রত কিছু প্রশ্নের উত্তর জানার জন্য। এবার আমরা কথা বলবো বিখ্যাত পরিচালক জনাব, আমার নাম জানার দরকার নেই, ব্যাকে আমার কথা বলবেন, আসেন বসে কথা বলি। জি জি বসেন, বলেন কি জানতেছেন বলেন। এই নাটকের বাজেট, বিজ্ঞাপন যন্ত্রণা, শিডিউল সমস্যা, শিল্পী সংকট, নাটকের মান ইত্যাদি নানা বিষয়ে এর আগে অনেক কথা হয়েছে। এবার কিছু নির্দিষ্ট বিষয় নিয়ে আপনার সাথে কথা বলবো। বাবুরে, ভূমিকা বাদ দিয়ে প্রশ্ন করেন, আমার টাইম শর্ট। তোমরা একটু বসো, রেস্ট করো। জি জি, আজকাল অধিকাংশ নাটকেই দেখা যায় মা বাবার কোনো চরিত্র থাকে না, বিশেষ করে নায়ক নায়িকার কোনো বংশ পরিচয় বা জন্ম পরিচয় পাওয়া যায় না। এরা কার ছেলে, কার মেয়ে ইত্যাদি ইত্যাদি। বুঝে ফেলেছি, শুধু মা বাবা না, আজকালকার নাটকে একান্নবর্তী পরিবারের যে ঐতিহ্য সেটাও আপনি কোথাও খুঁজে পাবেন না। মা বাবা ছাড়াও বিয়ে বেন, শ্বশুর শাশুড়ি, দেবর ননদ, চাচা চাচি, মামা মামি, খালা দুলাভাই, এসব চরিত্র আপনি খুঁজেই পাবেন না। এখন নাটক হইতেছে ওই যে দেখেন নায়ক নায়িকা, হিরো হিরোইন আর তাদের বন্ধু বান্ধবীদের নিয়ে, সাথে থাকে একটা মোবাইল ফোন, মোবাইল ফোনও এখন একটা আর্টিস্ট। এতে তো আমাদের পারিবারিক যে বন্ধন সেটা ক্ষুণ্ণ হতে চলেছে। দোষটা খালি আমার দেন না রে ভাই, আর্টিস্ট ক্রাইসিসও আছে। আপনি নাটকের জন্য প্রচুর নায়ক নায়িকা পাইবেন, মোটামুটি চেহারা চরিত্র একটু সুন্দর আর যদি কথা বলতে পারে তাইলে সে তো যে কোনো সিরিয়ালের নায়ক বা নায়িকা হয়ে যায়। কোনো অভিনয় শিক্ষার প্রয়োজন নাই। আর্ট কালচার হলো এখন এজেন্সির পকেটে, এজেন্সি যা দিবে টিভিতে তাই চলবে। এছাড়া হচ্ছে বাজেট সমস্যা। এই চাচা খালু খালার চরিত্রে আর্টিস্ট নিয়ে বাজেট বাড়াইতে কোনো লাভ নাই। এর মধ্যে মনে করেন যদি একটা নাটকে 2টা স্টার কাস্ট থাকে তাহলে তো নাটকের অর্ধেক বাজেট ফেরাই খাই চালাই দেয়। আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম, আজকাল অনেক নাটকেই দেখা যায় যে একই গ্রামের মানুষ আলোচনা করছে, কিন্তু এক একজন কথা বলছে এক এক জেলার ভাষা। আমি তো গ্রামের কথা বলতেছি। একই পরিবারের 3 জন, মানে 2 ছেলে মা কথা বলতেছে 3 জনের 3 ভাষা, মার 1 ভাষা, 2 ছেলের 2 ভাষা। এইটাও বলে একটা ভেরিয়েশন। এটা কিভাবে সম্ভব? এখনকার নাটকে সবই সম্ভব। কে শোনেন না, একসময় বলতো ফিল্মের গরু গাছে চড়ে, এখন কিছু কিছু নাটকের গরুও গাছে চড়ে। সেজন্যই তো ঘরে ঘরে রিমোটের কদর বাড়ি গেছে। বুঝতে পারছি, কিন্তু এই থেকে উত্তরণের উপায় কি? উপায় যাদের হাতে তারা তো মানির কাছে নিরুপায়। অনেকেই এখন এজেন্সি নির্ভর। ওরে ভাই, ওই সোনাচুর আর ক্রিম ব্যাপারীরা এখন ঠিক করে দেয় আপনার পর্দায় কি চলবে কি চলবে না। বলতে পারেন ওনারাই এখন সংস্কৃতি মুরব্বী। অর্থাৎ তথাকথিত সংস্কৃতির মুরব্বীদের দুষ্কৃতির কৃতিত্বে নাটক থেকে পারিবারিক পরিবেশ পরিত্যক্ত হয়েছে। কিন্তু এই পরিবারের পারিবারিক পরিস্থিতিতে অস্থিতির কারণ কি, চলুন দেখি। শোনো, হ্যাঁ, অফিস থেকে আসার সময় কটা জিনিস নিয়ে আসবে। এ কটা জিনিস আবার লিখে দিতে হয় নাকি? হয়, আজকাল তোমার কোনো কিছুই মনে থাকে না। থাকবে কি?
সারাক্ষণ টেনশনে থাকে, রাস্তায় বেরোলেই টেনশন, দিন যতই যাচ্ছে টেনশন ততই বাড়ছে, মানুষের আবেগ অনুভূতি যেন দিন দিন কমেই যাচ্ছে, সবাই যেন কেমন একটা রোবট হয়ে গেছে। সেই জন্য তো বলে যায় দিন ভালো আসে দিন খারাপ। খালাম্মা আমারে বিদায় দেন, আমি আর চাকরি করুম না। তার মানে হুট করে বললেই হলো যে চাকরি করবো না, যাই এখান থেকে। তাই তো, এতদিন কাজ করেছো, হঠাৎ তোমার কি এমন হলো যে তুমি চাকরি করবে না? এতদিন কেমনে করে কাম করছি এটা আমি জানি আর আম্মাই জানে। আপনি তো অফিসে থাকেন, কিছু টের পান না। হাই কি টের পাবে রে, কি টের পাবে ফাজিল কোথাকার। হ্যাঁ, তোমার সমস্যা কি বল? বললা লাভ নাই, আপনি অন্য কামে মানুষ দেখেন। কি দেখবো না দেখবো সেটা আমি বুঝবো, তোমাকে বলে দিতে হবে না। এখন তুমি বলো হঠাৎ কি এমন হলো যে কালকেই তুমি চাকরি ছেড়ে দেবে? কইতাছি ওই যে একটু আগে কইলেন যায় দিন ভালো আসে দিন খারাপ। হ্যাঁ ঠিকই তো বলেছি, তা হয়েছেটা কি? এর লিগে তো কাম করুন না। আমার আগের দিনগুলো যে কেমন গেছে এটা আমি ভালো করে জানি। ভালো দিনে নমুনা যদি এইরকম হয় তাহলে খারাপ দিনে নমুনা কিরকম হইব আমি বুঝতে পারতেছি। ভালো দিনের নমুনা আমি দেখছি, খারাপের নমুনা আমি আর দেখতে চাই না। আপনারা আমার বিদায় দেন। আসে দিন খারাপ, এটা যেমন কথার কথা, তেমনি কথায় বলে দিনে দিনে দিন ফেরে। যেমন দিন ফিরেছে যশোরের গদখালির ফুল চাষিদের। চলুন ঘুরে আসি গদখালির সেই ফুলের রাজ্যে। যশোর শহর থেকে রেন্ট্রির ছায়া মারিয়ে প্রায় 19 কিলোমিটার পশ্চিমে যশোর বেনাপোল মহাসড়কের পাশে ছোট্ট বাজার গদখালি। ইত্যাদি টিম নিয়ে আমরা গিয়েছিলাম সেই গদখালিতে। একসময় এই জনপদ ছিল অচেনা, কিন্তু 3 দশকে বদলে গেছে এর দৃশ্যপট। ফুলের সৌরভে এই গদখালিকে চেনে সারা দেশ, জানে বিশ্ব। যেদিকেই তাকানো যায় শুধু ফুল গাছ আর ফুল, মাঠের পরে মাঠ বর্ণিল হয়ে আছে বিচিত্র রঙের ফুল। এই এলাকাকে কেউ কেউ বলেন ফুলের রাজধানী, কেউ কেউ বলেন বাংলাদেশের নেদারল্যান্ডস। স্বভাবতই প্রশ্ন জাগে কিভাবে এই এলাকায় এই ফুলের চাষ শুরু হলো। জানা যায় ঝিকরগাছা উপজেলার পানিসারা গ্রামের শের আলী সর্দার 1982 সালের শেষের দিকে এই দেশে বাণিজ্যিকভাবে ফুল চাষের গোড়াপত্তন করেন। 3 দশকে এই ঝিকরগাছা উপজেলায় এক শের আলী থেকে তৈরি হয়েছে 5,500-এরও বেশি শের আলী। ফুল চাষ ও কেনাবেচার সঙ্গে জড়িয়ে জীবিকা নির্বাহ করছেন এই এলাকার 50,000 মানুষ। মূলত ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত জমে ওঠে ফুলের বাণিজ্য। অনুকূল আবহাওয়ার কারণে এ সময় যেমন ফুলের উৎপাদন ভালো হয়, তেমনি এই সময়টাতেই নানান পারিবারিক, সামাজিক ও জাতীয় অনুষ্ঠানাদি বেশি হয়। আমাদের দেশের মোট উৎপাদিত ফুলের 75 ভাগই এই এলাকার, আর তা থেকে বছরে আয় হচ্ছে 400 থেকে 500 কোটি টাকা। এবার আমরা কথা বলবো এই বাণিজ্যিক ফুল চাষের পথিকৃৎ জনাব শের আলীর সঙ্গে। জনাব শের আলী, আমরা জানি যে আপনার মাধ্যমে উদ্বুদ্ধ হয়ে এই এলাকার হাজার হাজার চাষি এখন ফুল চাষ করছেন, কিন্তু আপনি ফুল চাষে উদ্বুদ্ধ হলেন কেন? 1982 সালে একদিন এক ভদ্রলোক নুর ইসলাম নাম করে ইন্ডিয়া থেকে কিছু ফুল নিয়ে আসলো। তখন দেখলাম যে ফুলটা ভালো, দাম বললাম কিছু বীজ আমাকে এনে দেন। সেই বীজ এনে দিল আমাকে অল্প কিছু। এই ফুলের চাষ শুরু করেছিলাম আমি 30 শতক জমির থেকে। ওই জমিটা চাষ করে প্রায় 2 লক্ষ টাকা আমার খরচ বাদে লাভ হলো। সেখান থেকে এই বাণিজ্যিকভাবে ফুলের চাষ শুরু হলো। আচ্ছা, এই যেসব জমিতে আপনারা ফুলের চাষ করেন, আমরা দেখছি প্রচুর জমিতে ফুলের চাষ হচ্ছে, এখানে কি শুধু ফুলের চাষই করেন, অন্য কিছু চাষ হয় না? অন্য কিছু চাষ হয়, যেমন গাঁদা ফুলের জমিতে যদি আপনি ওটা ওই যে হেয়ার ট্রাক্টর দাঁড়াইছে ওটা দিয়ে চুড়েই দিলে ও কম্পোস্ট সার হয়ে যাবে, বেশি ফলন হবে। বেশি ফলনে বলতে সার আর দেওয়াই লাগবে না এমন বলা যায়। আচ্ছা আচ্ছা, বাংলাদেশে ফুলের ভবিষ্যৎ কি বলে মনে হয়? ভবিষ্যৎ এখন আমি যেমন একজন কৃষক ছিলাম, এখন তো আমার কয়েক হাজার হয়ে গেছে। ওদের ভবিষ্যৎ ফুলটা বিদেশেও যাবে বাণিজ্যিকভাবে। যেখানে হল্যান্ড, আমি গেছি হল্যান্ডে, ইংল্যান্ডে, জার্মানি, অনেক দেশ ঘুরেছি। 18টা দেশের মধ্যে? হ্যাঁ, 16-18টা দেশ ঘুরেছি। তো সবচেয়ে পৃথিবীর যে হল্যান্ড মার্কেট, তো আমাদের ওই মার্কেটের আদলে যদি একটা সুন্দর সরকার একটা মার্কেট করে দেয়, বিদেশি বায়াররা ফুল কিনবে এবং ফুলটা বিদেশে রপ্তানি করা সম্ভব। আমাদের দেশে যে ফুল তৈরি হচ্ছে বর্তমান, আমরাও তাই আশা করি। আপনাকে অনেক 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 ধন্যবাদ। দর্শক মণ্ডলী, 2006 সালে আমরা ইত্যাদিতে দেখিয়েছিলাম পৃথিবীর সবচেয়ে বড় ফুল বাণিজ্য ভবন ব্লুমেনভেলিং আলসমেয়ার, যেখানে উন্নত প্রযুক্তিতে প্রতি মিনিটে প্রায় 300 ব্যক্তির সঙ্গে ফুল কেনাবেচা করা হয়, যেখানে একসাথে প্রতিদিন কাজ করেন প্রায় 10,000 শ্রমিক। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্যানুযায়ী এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় কমার্শিয়াল বিল্ডিং বা ব্যবসায়িক কেন্দ্র, যা পর্যটকদের জন্যও আকর্ষণীয় স্থান। দর্শক মণ্ডলী, নেদারল্যান্ডসের এই আন্তর্জাতিক ব্যবসায়িক কেন্দ্রের মতো
গদখালির এই ফুলের রাজ্য এবং এই ফুলের বাজারও হতে পারে পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান। ফুল চাষ, ফুল সংগ্রহ এবং ফুল বিতরণের ক্ষেত্রে যদি উন্নত প্রযুক্তির সুবিধা পাওয়া যায়, তবে বাংলাদেশও চলে আসবে অচিরেই ফুল রপ্তানিকারক দেশের তালিকায়। ফুল যে ভালোবাসে না, সে মানুষ খুন করতে পারে, এমন একটি কথা আমরা দীর্ঘদিন থেকেই শুনে আসছি। একই কথা গানের ক্ষেত্রেও প্রযোজ্য। যদিও আমরা এখন এমন সব গান শুনি যার বাণী, সুর, গায়কী এবং বাদ্যযন্ত্রের চিৎকার মনকে প্রশান্ত না করে, উদ্দীপ্ত না করে, তিক্ত বিক্ষিপ্ত করে তোলে। আমরা জানি ভালো কবির হাত ছাড়া ভালো গান রচিত হয় না। তার একটি উৎকৃষ্ট প্রমাণ এই যশোরেরই সন্তান কবি মোহাম্মদ মনিরুজ্জামানের লেখা তুমি কি দেখেছো কবু জীবনের পরাজয় গানটি, যা এখনো সমান জনপ্রিয়। সত্য সাহার সুরে এই গানটিতে কণ্ঠ দিয়েছিলেন আমাদের সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্র মোহাম্মদ আব্দুল জব্বার। আজকের এই মঞ্চে আমরা তার কণ্ঠেই শুনব সেই গান। আসছেন আব্দুল জব্বার। তুমি কি দেখেছো কবু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। তুমি কি দেখেছো কবু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই ঝরে যায়, শুকনো পাতার মরমরে বাজে কত সুর বেদনায়, আকাশে বাতাসে নিষ্ফল আশা হাহাকার হয়ে রয়, দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে, জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগোচরে। প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে, জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগোচরে। কেউ তো জানে না প্রাণের আকুতি বারে বারে সে কি যায়, স্বার্থের টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায়, ধরনীর বুকে পাশাপাশি তবু কেউ বুঝি কারণ নয়, দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। তুমি কি দেখেছো কবু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। তুমি কি দেখেছো কবু? শীত আসি আসি সময়ে রাশি রাশি ভাবনা মাথায় নিয়ে হাসি হাসি মুখে ভাগ্নের নতুন মৌসুমি ব্যবসার আয়োজন। এদিকে গুরুগম্ভীর মুখে দুরু দুরু বুকে ভাগ্নে কি করেছে শুরু, তা নিয়ে উৎকণ্ঠিত মামা এবারও কি বলবেন থামা? লেকচার থামা, বহুত কইছস। এই 3-4 গাড়ির সবজির লগে মেলার কি সম্পর্ক সেটা তুই আমার আগে বুঝা। আর এটার মধ্যে বোঝাবুঝির কি আছে? আমি শীতকালীন একটা সবজি মেলা জমাইছি, এই যে ব্যানারই তো লেখা আছে। 3-4টা ভ্যানে করে ঢাকা শহরের অনেক জায়গায় সবজি বেচে, কিন্তু এইখানে তুই মেলা নাম দিয়া ব্যানার টাঙ্গাইয়া কি বুঝাতে চাইতেছস? এইটা একটা আলাদা অ্যাট্রাকশন। এই যে সবজি মেলা, একটা নতুনত্ব আছে না এর মধ্যে। এই মেলার আকর্ষণে অনেকে এখানে সবজি কিনতে হইব, আমার শাক সবজি বেশি বিক্রি হইব, আমার কমিশনও বাড়বো। সেই জন্য এই শীতে আমার নতুন ব্যবসা হইতেছে সবজি মেলা, অর্থাৎ ভেজিটেবল ফেয়ার। ওই তুই মেলার অর্থ বুঝস? কথা নাই বার্তা নাই, যে কোনো জিনিস নিয়ে মেলা মিলাই লইলো। মেলা হলো আমাকে কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যের অংশ। মেলার কথা শুনলেই মানুষের মধ্যে একটা প্রাণ চাঞ্চল্য আসে। এই জন্যই তো মামা আমি মেলা নামটা দিছি, মানুষ যাতে চঞ্চল প্রাণে সবজি কিনতে আসে। চুপ কর, তুই তো মেলার ইজ্জত মারবি। ওই তুই মেলার মানে বুঝস? ওই যে রমনার বটমূলে বৈশাখী মেলা হয়, ওইটারে কয় মেলা। এই মেলা তুই যেখানে সেখানে করতে পারবি না। সেরকম বৃক্ষ মেলা, রপ্তানি মেলা, বাণিজ্য মেলা, আমাকে বই মেলা,
যে মেলায় হাজার হাজার মানুষ আসে তখনই একটা মিলন মেলা হয়, আর তুই 3-4 ভ্যান সবজি লইয়া নাম দিয়ে দিলি মেলা। এই তোর কি লজ্জা শরম নাই? মামু তুমি সারা জীবন খালি আমার গাইলি ফেললা। আচ্ছা আমার না হল লজ্জা শরম নাই, কিন্তু অনেকেই আছে কয়েকদিন পর পর একটা উসিলা বাইকুরা ঘরে বাইরে উঠানে বারান্দায় ছাদে মেলার আয়োজন করে। দেশের অনেক জ্ঞানী গুণী মানুষ সেই সব মেলায় গিয়া গর্বিত হয়, তাকে লজ্জা শরম নাই? আমি তো হ্যাঁ কাছ থেকে শিখছি। তাই বলে তুই সবজি মেলা করবি? আহারে মামা, সবজি তো ভালো জিনিস, এটা তো শরীরের উপকার করে। কিছু কিছু মেলা দেখলে তো আমার নিজেরই শরম করে। শোনো, 3-4 দিন আগে দেখলাম একটা হোটেলের সামনে 2-3টা টেবিল বহায়া কয়েকটা সিম সাজায়া ব্যানারে লেখা রাখছে সিম মেলা। আর আমের মৌসুমে 4-5টা আমের স্টল দিয়া লেখা রাখে আমের মেলা। শীতকাল আইছে না, ওখানে আবার শুরু হয়েছে ফিডা মেলা। এরপরে বাড়ি মেলা, গাড়ি মেলা, আইসক্রিম মেলা, পাখি মেলা থেকে শুরু করে জামাই মেলা, ছাগল মেলা, ফাগল মেলাও আছে। ঠিকই কইছস, মেলা যখন পাগল ছাগল পর্যন্ত চলে গেছে তাহলে তোরে দোষ দেওয়ার লাভ কি? মামু তুমি কি কষ্ট পাইলা? তাহলে ব্যানারটা খুলি। খোল, কিন্তু তুই একলা করলে কি হইব? তুই তো মৌসুমী ব্যবসায়ী, এক সিজনেই শেষ। কিন্তু যারা সব সিজনেই যে কোনো জিনিস নিয়ে মেলার আয়োজন কইরা মেলার শব্দটাকে গুরুত্বহীন করতেছে, তাকে অন্তর থেকে আগে এই 2 নম্বর মেলার ব্যানারটা খুলতে হইব, নাইলে আমাকেও বেলার 12টা বাজবো। মোহাম্মদ রায়হান শান্তিনগর ঢাকা থেকে কিছু ভিডিও ফুটেজ পাঠিয়ে ইমেলের মাধ্যমে লিখেছেন, মোবাইল ফোনের মাধ্যমে আমি শুধু একটি এলাকার কিছু ব্যবসা প্রতিষ্ঠানের ছবি তুলে পাঠালাম, যার সবগুলোর নামই ইত্যাদি। অর্থাৎ ইত্যাদি যেমন সব বয়সের, সব শ্রেণী পেশার মানুষের প্রিয় অনুষ্ঠান, ইত্যাদি নামটিও তেমনি সব ধরনের পণ্যের ব্যবসা প্রতিষ্ঠানের নাম হিসেবে ব্যবহার করা হয়েছে। বাংলাদেশের আনাচে কানাচে এমনি অসংখ্য দোকানের নাম ইত্যাদি। কিন্তু আমার প্রশ্ন হলো, ইত্যাদি যেমন সকল অসঙ্গতি, অনিয়ম ও ভেজালের বিরুদ্ধে সোচ্চার থাকে, ইত্যাদি নামধারী দোকানগুলো কি ইত্যাদির সেই আদর্শকে মেনে চলছে নাকি জনপ্রিয়তাকে পুঁজি করছে? আপনার এই প্রশ্নের উত্তর দেয়া আমাদের পক্ষে খুবই কঠিন, কারণ আমরা জানি না ইত্যাদির আদর্শে অনুপ্রাণিত হয়ে কজন আর ইত্যাদির জনপ্রিয়তায় অনুপ্রাণিত হয়ে কজন তাদের প্রতিষ্ঠানের নাম রেখেছেন ইত্যাদি। তবে আমরা খুবই আনন্দিত হব যদি তারা ইত্যাদির আদর্শ থেকে অনুপ্রাণিত হন। আফজাল মুন্তাসির কোলাকন্দ ইউনিয়ন গঙ্গাচড়া রংপুর থেকে লিখেছেন, প্রতি বছরই শীতের সময় সারা দেশেই, বিশেষ করে উত্তরবঙ্গে তীব্র শীতে দরিদ্র ও অসহায় মানুষ শীতবস্ত্রের অভাবে কষ্ট পান, অনেকের মৃত্যুও হয়। এ সময় অনেকে শীতার্ত মানুষের জন্য কম্বল এবং শীতবস্ত্র সংগ্রহ করে, অনেকেই আবার ক্যামেরার সামনে এসব বিতরণ করেন। তীব্র শীতের সময় শীতবস্ত্র বিতরণ না করে শীত শুরুর প্রাক্কালে শীতবস্ত্র প্রদান করলে শীতার্ত মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে। এ বিষয়টি সম্পর্কে সবাইকে সচেতন করার জন্য ইত্যাদির প্রতি অনুরোধ রইল। ইত্যাদি কি চিঠিটি প্রচার করবে? আপনার সঙ্গে আমরাও একমত। শীত জেকে বসবার আগেই দরিদ্র ও অসহায় মানুষদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হলে তাদেরকে আর শীতার্ত হতে হয় না। সুতরাং তীব্র শীত, সত্য প্রবাহ বা ক্যামেরার জন্য অপেক্ষা না করে আত্মমানবতার সেবায় এগিয়ে আসতে আমরাও আহ্বান জানাচ্ছি। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা পরিচালক ইত্যাদি, জিপিও বক্স নম্বর 2674, জিপিও ঢাকা 1000, আর ইমেল করতে পারেন ittadi2674@gmail.com এই ঠিকানায়। মোবাইলের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে আই লিখে তারপর একটি স্পেস দিয়ে আপনার বক্তব্য লিখে পাঠাতে পারেন 2580 এই নম্বরে, যে কোনো মোবাইল থেকে। ধন্যবাদ। দর্শক মন্ডলী, কথা বলছি ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে 20 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত প্যালেস অফ ভার্সাইয়ের সামনে থেকে। আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটির সরকারি নাম হচ্ছে প্যালেস অফ ভার্সাই। ফরাসি ভাষায় এটাকে বলা হয় সেতু দ্য ভার্সাই, আবার কেউ কেউ বলেন ক্যাসেল অফ ভার্সাই। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে যে স্মৃতিস্তম্ভটি রয়েছে, এখানটায় লেখা রয়েছে লুইস চতুর্দশ, এবং যার জন্ম লেখা রয়েছে 1638 সাল এবং মৃত্যু 1715 সাল। লক্ষণীয় বিষয় হচ্ছে তার রাজত্বকাল শুরু হয়েছিল 1643 সালে, অর্থাৎ মাত্র 5 বছর বয়সেই তিনি রাজত্ব শুরু করেছিলেন এবং আমরণ তিনি এখান থেকে শাসন করে গেছেন। বস্তুত রাজা ত্রয়োদশ লুইস যিনি ছিলেন তিনি এটিকে ব্যবহার করেছিলেন শিকারের জন্য, এবং রাজা চতুর্দশ লুইস তিনি এটিকে
রয়্যাল প্যালেস বানিয়েছিলেন, অর্থাৎ রাজপ্রাসাদ বানিয়েছিলেন। 1682 সাল থেকে 1789 সাল পর্যন্ত রাজা চতুর্দশ লুইস এই স্থানটির রাজত্ব করেছিলেন এবং এটি ছিল সে সময় ফ্রান্সের রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রবিন্দু। লুইস অত্যন্ত সুচিন্তিতভাবে সূর্যকে তার প্রতীক হিসেবে বেছে নিয়েছিলেন, যা তার ক্ষমতাকে প্রকাশ করত। তাই তাকে বলা হতো সান কিং বা সূর্য রাজা। পরবর্তীতে রাজা পঞ্চদশ থেকে অষ্টদশ লুইস 1792 সাল পর্যন্ত এই প্রাসাদে রাজত্ব করেন। তবে ফরাসি বিপ্লব শুরু হওয়ার পর তারা এই স্থান ত্যাগ করতে বাধ্য হন, ফলে এই স্থানটি আর রাজপ্রাসাদ হিসেবে ব্যবহৃত হয় না। জানা যায় 1810 সাল থেকে 1820 সাল পর্যন্ত সম্রাট নেপোলিয়ানও এই স্থানে রাজত্ব করে গেছেন। ভার্সাইয়ের এই প্রাসাদটির আয়তন হচ্ছে 67,000 স্কয়ার মিটার, অর্থাৎ 7,21,000 বর্গ ফুট। বিশাল আয়তনের এই প্রাসাদটি চিত্রকর্ম, ভাস্কর্য, ঝর্ণা, হল অফ মিরর এবং প্রযুক্তিগত নানান উদ্ভাবন দ্বারা সমৃদ্ধ ছিল। ভার্সাই প্রাসাদে রয়েছে বিভিন্ন আকারের 350টি লিভিং ইউনিট, যার মধ্যে ছিল একাধিক কক্ষের ঘর থেকে শুরু করে ছোট ছোট ছায়াকুঞ্জ। রাজার শয়নকক্ষ ছিল ভার্সাই প্রাসাদের আরেক চমকপ্রদ অংশ, হল অফ মিরর্স বা আয়নার কক্ষের কাছাকাছি। এই হল অফ মিররে রয়েছে 357টি আয়না। এই হলে আরো রয়েছে 30টি জীবন্ত চিত্রপট, যা চতুর্দশ লুইসের উচ্চাকাঙ্ক্ষার এক অনবদ্য চিত্র তুলে ধরে। দর্শক মন্ডলী, এই প্রাসাদের পেছন দিকটায় রয়েছে বিস্তীর্ণ এলাকা জুড়ে দৃষ্টিনন্দন বাগান, রয়েছে কৃত্রিম হ্রদ এবং রয়েছে অনেকগুলো ঝর্ণা এবং চমৎকার সব নাম না জানা বৃক্ষের বাগান। সে সময় রাজারা রাজপ্রাসাদের পেছন দিকের অত্যন্ত মূল্যবান পাথর দ্বারা নির্মিত বিভিন্ন ধরনের ভাস্কর্য শোভিত ঝর্ণা এবং বাগানে হেঁটে বেড়াতেন। মূলত তাদের চিত্ত বিনোদনের জন্যই এই স্থানগুলো ব্যবহার হতো। মহাকবি মাইকেল মধুসূদন দত্ত একসময় ফ্রান্সের এই ভার্সাই নগরীতে অবস্থান করেন। ভার্সাইতে অবস্থানকালেই মাতৃভূমি এবং মাতৃভাষাকে ঘিরে তার আত্মোপলব্ধি ঘটে। উল্লেখ্য, এই প্রাচীনতম নিদর্শনটি অর্থাৎ এই পুরাকীর্তিটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবেও স্বীকৃতি পেয়েছে। প্যারিসের সাতু দা ভার্সাই অর্থাৎ প্যালেস অফ ভার্সাইয়ের সামনে থেকে ইত্যাদি দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। অতি কথনের মধ্যে যদি নতি কথন না থাকে, তবে প্রতি কথন যে কত ক্ষতি কথন হয়ে যায় তারই প্রমাণ দেখুন এক চাকুরিদাতা এবং আর্থহীন প্রার্থীর কথোপকথনে। আপনার নাম? মোহাম্মদ মিয়া। মা বাবা খুব মহব্বত করতো, তাই নাম রাখছে মোহাম্মদ মিয়া। আচ্ছা মোহাম্মদ সাহেব, বলুন তো বৈধ আর অবৈধের মধ্যে পার্থক্য কি? এটার পার্থক্য স্যার এক একজনের কাছে এক এক রকম। আপনি যেটারে বৈধ বলবেন সেটাই বৈধ, আর আপনি যেটারে অবৈধ বলবেন সেটাই অবৈধ। আমি বললেই বৈধ অবৈধ হয়ে যাবে? হ্যাঁ, কারণ আপনি বস, আপনার কথার উপরে কথা বলার সাহস এবং ক্ষমতার কারণ নাই। তবে বৈধ অবৈধ নির্ণয়ে টাকাটা একটা ফ্যাক্টর স্যার। মানে টাকা থাকলে ওই অবৈধ জিনিসকে বৈধ করা যায়। তার মানে ওই যে কালো টাকা, এই কালো টাকাকে সাদা করা যায় কালো টাকা দিয়ে। সুতরাং টাকা থাকলে ওই বৈধ অবৈধ এটা কোনো বিষয় না। কিন্তু এই অফিসে চাকরি করলে কোনো অবৈধ কাজ বা দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া যাবে না। ধরা পড়লে চাকরি চলে যাবে। প্রশ্রয় দেয়া না দেয় তো আমার উপর নির্ভর করে না, ওটা নির্ভর করে বসের উপর। এখন বস যদি আমাকে কোনো দুর্নীতি করতে বাধ্য করে, আমার চাকরি রক্ষার সাথে সেটা আমাকে করতে হবে। দেখুন, এইভাবে কথা বললে তো আপনার কোনোদিনই চাকরি হবে না। কোনোভাবেই কথা বললে আমার চাকরি হবে না স্যার, সেজন্য টাকা নিয়ে ঘুরতেছি। কিন্তু ওই টাকাটা আমি যে ঘুষটা কাকে দিলে যে চাকরিটা হবে সেই সঠিক লোকটা খুঁজে পাইতেছি না, বেশিরভাগই দালাল। আপনি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছেন। এটা কিন্তু একটা ইন্টারভিউ বোর্ড। জানি স্যার এটা ইন্টারভিউ বোর্ড, কিন্তু ইন্টারভিউতে স্যার পাস হওয়ার কোনো বিষয় না, কথা বলতে টাকায়। সেজন্য আমি খুঁজতেছি ওই ঘুষখোরটাকে। থামুন, আপনার আর যেখানে চাকরি হোক আমার এখানে হবে না। আপনি এখন আসতে পারেন। কেন? ঘুষ দিয়ে যারা চাকরি পায় তারা ঘুষের ওই টাকাটা তোলার জন্য ঘুষ খেতে শুরু করে, অর্থাৎ অসৎ পথ অবলম্বন করে। আমার এখানে এসব চলবে না। তার মানে ঘুষ ছাড়াও তাহলে চাকরি হয়? ঘুষ ছাড়া যেমন চাকরি হয়, তেমনি কোনো রিয়েলিটি শো এর মাধ্যম ছাড়াও প্রতিভার বিকাশ ঘটে। যেমন 2003 সালে আমরা এই যশোরেরই একজন শ্রমজীবী মানুষকে তার গান শুনে মুগ্ধ হয়ে ইত্যাদিতে তুলে ধরেছিলাম কণ্ঠশিল্পী হিসেবে। সেদিন তিনি গেয়েছিলেন উপমহাদেশের অমর কণ্ঠশিল্পী কিশোর কুমারের গান। একদিন পাখি উড়ে, একদিন পাখি উড়ে যাবে যে আকাশে, ফিরবে না সে তো আর কারো আকাশে। একদিন
সেই থেকে শিল্পী হিসেবে আকবরের পথ চলা শুরু। এরপর 2003 থেকে 2008 সাল পর্যন্ত একের পর এক মৌলিক গান গেয়ে তিনি শ্রোতা দর্শকদের হৃদয় জয় করেন। চুড়ি কপালের তোমাকে পাওয়ার পর আর কোন চাবুকে রাখবো না, যদি তোমার কাছে আসিতে সাগরে হয় ভাসিতে। এক পৃথিবী ভালোবাসা তোমায় দিলাম আমি, ও তোমায় দিলাম আমি। আশা ছিল, ভালোবাসা ছিল। আজ যেহেতু আমরা যশোরে ইত্যাদি ধারণ করছি আর আকবরের বাড়িও যেহেতু এই যশোরেই, তাই আমরা আজকের অনুষ্ঠানেও তাকে আমন্ত্রণ জানিয়েছি। আসছেন আকবর। আকবর, 2003 সালে আপনি টেলিভিশন পর্দায় এসেছিলেন ইত্যাদির মাধ্যমে এবং আপনার অনেক গান জনপ্রিয় হয়েছিল। এরপরে হঠাৎ করেই দীর্ঘদিন আপনি টেলিভিশন পর্দায় অনুপস্থিত, এর কারণটা কি? আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম স্যার, আপনার সহযোগিতায়, দর্শকদের ভালোবাসায় আজ আমি সুস্থ হয়েছি। ইত্যাদিতে গান গেয়ে জনপ্রিয়তা পেয়েছি। আবারও এই যশোরবাসীর সামনে আপনি আমাকে এনেছেন। আশা করি দর্শকরা আবার আমাকে দেখবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। তো আজকে আমরা আপনার কোনো মৌলিক গানের অংশবিশেষ শুনতে চাই, কোনটা শোনাবেন? হাত পাকা, দর্শকরা বলছেন হাত পাকা শোনাবেন, তাহলে শুরু করুন। তোমার হাত পাখার বাতাসে প্রাণ জুড়িয়ে আসে, কিছু সময় আরো তুমি থাকো আমার পাশে, থাকো আমার পাশে। যখন কুপি জ্বলা রাতে আমার থালার গরম ভাতে পুঁটি মাছের ঝোল তুলে দাও তুমি আপন হাতে, সারাদিনের কষ্ট ভুলে মনটা আমার হাসে, মনটা আমার হাসে। তোমার হাত পাখার বাতাসে প্রাণ জুড়িয়ে আসে, কিছু সময় আরো তুমি থাকো আমার পাশে, থাকো আমার পাশে। আমার ছোট ভাঙা ঘরে যেন চাঁদের আলো ঝরে, ঘুমাও যখন মাথা রেখে আমার বুকের পরে, মনটা আমার স্বপ্ন হয়ে চাঁদের খেয়ায় ভাসে, চাঁদের খেয়ায় ভাসে। তোমার হাত পাখার বাতাসে প্রাণ জুড়িয়ে আসে, কিছু সময় আরো তুমি থাকো আমার পাশে, থাকো আমার পাশে। কিছু সময় আরো তুমি থাকো আমার পাশে। এই পাশে থাকতে হাত পাখার বাতাসে ছাড়াও অনেকেই আসে অন্য কিছু প্রত্যাশে। আচ্ছা ভাই,
যে বলেন। আপনি এখানে লিখেছেন ওয়াইফাই ফ্রি, সত্যি কি এখানে ওয়াইফাই আছে? আরে এইখানে চারপাশে এত মোবাইল টিপাটিপি দেখি আপনি কি বুঝতে আছেন না যে এইখানে ওয়াইফাই আছে কিনা? আচ্ছা ভাই, এই সামান্য চটপটি বিক্রি করে আপনি ওয়াইফাই ফ্রি দিচ্ছেন? ওয়াইফাইতে আর কয় পয়সা খরচ হয়, বরং এই ওয়াইফাই এর কারণে মোর আয় 10 গুণ বাড়িয়ে গেছে। আগের লোকে কইতে টাইম ইজ মানি, এখন লোকে বলে টাইম ইজ ওয়াইফাই। আর যদি ফ্রি পাওয়া যায় হলে তো কোনো কথাই নাই, বাহনের জায়গা দিতে পারি না, হ্যাঁ বড় ঠাস করে ফুটপাতের উপর বইয়ে পড়ে, আর নাহলে খারাইয়া ওয়াইফাই করে। চাই দেন তার মুখে কোনো কথা নাই। আরে ভাই মুহের কাম টাম কমিয়ে গেছে, আঙ্গুলের কাম বাড়িয়ে গেছে। ওই যাই দেন জোড়ায় জোড়ায় বইয়ে রয়েছে, অথচ দেখলে মনে হয় কেউ কেউ চেনে না। এরা এখানে কতক্ষণ থাকে? সময়টা নির্ভর করে আপনার চটপটি খাওয়ানোর উপরে। তার মানে হলে প্রতি আধা ঘন্টায় তাকে 1 প্লেট চটপটি খাইতে হবে, আর 1 ঘন্টা থাকলে আপনাকে অবশ্যই 2 প্লেট চটপটি খাইতে হবে। কিন্তু এত ঘন ঘন চটপটি খেলে তো পেটের সমস্যা হতে পারে। যারা সমস্যা মনে করে তারা চলে যায়, তাই অনেকেই 3-4 প্লেট পর্যন্ত ওয়াইফাই চালায়, মানে হলে 1.5 থেকে 2 ঘন্টা। ভাই আমি অলরেডি 2 প্লেট খাইছি, আমার 1 ঘন্টা তো শেষ, আরো 10 মিনিটের কাম আছে, একটু বসি। হ্যাঁ বসেন বসেন। কিন্তু ভাই আর যে চটপটি খাইতে পারবো না। তাইলে ভাই আমি সরি, বহুত ওয়াইফাই কাস্টমার লাইনে আছে। আচ্ছা ভাই, আপনার এখানকার ওয়াইফাই পাসওয়ার্ডটা আমাকে একটু বলবেন? অবশ্যই বলবো। তার আগে আপনি চটপটির অর্ডার বলেন, কয় প্লেট দেব? মানে কি? মানে তো খুব সোজা, আপনাকে এখানে ওয়াইফাই এর পাসওয়ার্ড পাইতে হলে অবশ্যই 1 প্লেট চটপটির অর্ডার দিতে হয়। হিরাম অফিস ঘটনা কি একদম হাউসফুল? আগে তো ডাকতে ডাকতে গলা ফাটায় ফেলাইতাম, কাস্টমার নাই, আমরা আরামসে বইয়া 2 প্লেট চটপটি খাই ফেলাইতাম। এখন তো বহনেরই জায়গা নাই। এই তোমার চটপটিতে কি এমন মধু দিলা যে এত ভিড়? ভাই ডিজিটাল মধু, ওয়াইফাই, সেই জন্যই তো জায়গা নাই। কিন্তু এরা কি ওয়াইফাই খায় না চটপটি খায়? নামে চটপটি হলেও তা কিন্তু আমাদের নাতির চেয়ে চটপটে নয়, নটখটেও নয় বটে। আর নাতির সঙ্গে নানির যে কথার টানাটানি তা চটপটির চেয়ে উপাদেয় জানি। চলুন শুনি। এই কিরে, এইরকম হাঁটাহাঁটি করতেছিস কি জন্য? ভাবতাছি তোমারে কটা প্রশ্ন জিজ্ঞামু, প্রশ্নপত্র সহজ। আচ্ছা কও তো আমরা এখন কোথায়? কেন যশোরে? এইবার কও এই যশোর কিসের জন্য বিখ্যাত? অনেক কিছুর জন্যই বিখ্যাত, কিন্তু আমি কোনটা কমু তুই আবার কোনটা কবি তার তো কোনো ঠিক নাই। আমার প্রিয় জিনিস ফুলের জন্য বিখ্যাত, সেটা আমি জানি। এই তো ঠিক ধরছো, খালি ফুল না, এই যশোর হইল খেজুর গাছের রসের ভান্ডার, আর সবজি তো জবাবই নাই। তোরা তো পাকড়া পাকড়া কথা কওয়া লাগবে না, এটা একটা মস্ত বড় ভুল কথা কইলা নানি। ওই তোর লগে কে কবে শুদ্ধ করে কথা কইছিল রে? কথা ঘুরাইও না তো নানি, এই যে তুমি কইলা পাকনা পাকনা কথা, হ্যাঁ এটা কি শুদ্ধ কথা কইছো? অশুদ্ধটা কই সেটা কত তুই? আচ্ছা কথা কি ফল যে পাকবো অমনে তাকায় আছো কে? ওই তোর লগে চোখ গরম করে তো কোনো লাভ নাই। লাভ কি আর, বরং ক্ষতি। চোখ হইলো নরম জিনিস, ওটা গরম দিলে গলে যাইবো, সুতরাং চোখ গরম করো না। ওই একটা নতুন জায়গায় এসে তুই আমার লগে তর্ক করবি? না তর্ক করুম না, এখন কও কি কইবা কও। শোন, সামনে না তোর নানার মৃত্যুবার্ষিকী আইতাছে, আমি ভাবতাছি 500-600 লোক খাওয়াবো, মানে মানুষ খাওয়াবো আর কি। কি খাওয়াইবা? মানুষ খাওয়াইবা? ও মানুষ কিন্তু খাওয়াবো। নানি এইটা তো তুমি কত বড় ভুল কথা কইছো, এটা কি জানো? তুমি কোন অনুষ্ঠানে কেউ রে কি মানুষ খাওয়াইতে দেখছো? তুমি খাওয়াইবা গরু, ছাগল, হাঁস, মুরগি, মাছ, মাংস এগুলা, নাইলে অন্য কিছু। মানুষ তো খাওয়াইবা না। আসলে কথাটা হইব মানুষ খাওয়াবো না, মানুষের খাওয়াবো। তোর লইয়া কিন্তু আমি আর কথা শুনি, আমার কিন্তু দেওয়ালে পিঠ থেকে গেছে, বুঝছস? মিছা কথা কোকে, হ্যাঁ তোমার পিছে দেখি কোনো দেওয়ালই নাই। আর শোনো, যদি দেওয়ালে পিঠটা থেকেই যায় তাহলে সামান্য একটু আগুয়া খারাইবা, তাই কি করতে পারছি? হ্যাঁ না চাইতো না তো। শুনো না চেষ্টা, চলো এখন ওই খেজুরের রস খাইতে খাজুরা বাজার যাইবা নাকি ফুলের গন্ধ নিতে গদখালিতে যাইবা? হ্যাঁ তোমার তো ফুল না খুব প্রিয়। হ্যাঁ তো চলো গদখালি যাইয়া ফুলের বাগানের থেকে ঘুরে আসি, ফুলের সুগন্ধে মনটাও ভরে যাইব। চলো 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 চলো। ফুল মানুষের মনকে যেমন সুবাসিত করে তেমনি শিক্ষা করে আলোকিত। কিন্তু শিক্ষা গ্রহণের অবস্থা যদি বস্তা বহনের মতো কঠিন এবং কষ্টসাধ্য হয় এবং শিশু যদি তা বহন করতে বাধ্য হয়, তাহলে এ ধরনের প্রশ্ন জাগতেই পারে। দেখতেছো? আরে বাচ্চাগুলোর অবস্থা দেখছো? ব্যাগের ভারে শরীর কেমন বেঁকে গেছে। তার মানে বুঝতেছো তো ভিতরে কত বই। এতটুকু ছোট্ট বাচ্চা এত পড়ার চাপ সহ্য করতে পারে? তার উপর আবার খেলাধুলা নাই, স্কুল শেষে বাড়িতে আইসা ট্যাব নলে আইপ্যাড নলে টিভিতে কার্টুন। শুধু তাই না,
ওকে তো ছুটি বইলা কিছুই নাই। ওই যে আমরা কই উইকেন্ড, ওকে কোনো উইকেন্ড নাই। উইকেন্ডের জন্য থাকে এক গাদা হোমওয়ার্ক, নাইলে বাবা মায়ের অতি উৎসাহের কারণে গানের শিক্ষক, নাচের শিক্ষক, নাইলে আর্ট স্কুলে যাইতে হয়। দেখো বাচ্চারা দেখো, শিক্ষাই বলে জাতির মেরুদণ্ড, কিন্তু এই শিক্ষা তো ওদের মেরুদণ্ডই সোজা করতে দিতেছে না, বইয়ের ভারে বাঁকা হয়ে যাইতেছে। আরে শিশুরা হলো জাতির ভবিষ্যৎ, কিন্তু এই শিক্ষা ব্যবস্থা তো জাতির ভবিষ্যৎ এই শিশুদের মেরুদণ্ডই বাঁকা করে ফেলাইতেছে। শিশুদের উপর শিক্ষার এই বোঝার ব্যাপারটি কর্তৃপক্ষের বোঝা উচিত। শিক্ষাই জাতির মেরুদণ্ড, সে মেরুদণ্ড বাঁকা নয়, সোজা। মানুষ যেন শিক্ষিত হয়ে নিজের মেরুদণ্ড সোজা করে চলতে পারে, সেজন্যই আমাদের চিরদিনের স্লোগান শিক্ষার আলো ঘরে ঘরে জালো। আমরা তেমনই একটি পরিবারের সন্ধান পেয়েছি যে পরিবারের প্রত্যেকেই শিক্ষার আলো জেলে দেওয়ার ব্রত নিয়েছেন, অর্থাৎ শিক্ষকতা করেন। এই শিক্ষক পরিবারের সন্ধানে ইত্যাদি টিম নিয়ে আমরা গিয়েছিলাম গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের কঞ্চিপাড়া সমিতির বাজার গ্রামে। পর্দায় যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন জনাব ফরিজউদ্দিন সরকার। সারা জীবন শিক্ষকতা করে অবশেষে কঞ্চিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে 2000 সালে অবসর গ্রহণ করেন। এই ফরিজউদ্দিনের পরিবারটি এই অঞ্চলে শিক্ষক পরিবার হিসেবে পরিচিত, কারণ তার 5 ছেলে এবং 2 মেয়ে সবাই শিক্ষক। এছাড়াও এই 5 ছেলের সবার স্ত্রী এবং 2 মেয়ের স্বামীও শিক্ষকতায় নিয়োজিত। শুধু তাই নয়, ছেলে মেয়েদের শ্বশুর শাশুড়িরাও শিক্ষকতার পেশায় নিয়োজিত, কেউ বা অবসরে আছেন। এখানেই শেষ নয়, ফরিজউদ্দিনের একমাত্র ছোট ভাই মজিবুর রহমানও ছিলেন একজন হাই স্কুলের শিক্ষক। সেই ভাইয়ের 3 ছেলে, তারা এবং তাদের স্ত্রীরা যেমন শিক্ষক, তেমনি কারো কারো শ্বশুর শাশুড়িও শিক্ষক। এছাড়াও ফরিজউদ্দিন সরকারের অধিকাংশ আত্মীয় স্বজনই শিক্ষকতার পেশায় নিয়োজিত আছেন। দর্শক মন্ডলী, আমি এখন দাঁড়িয়ে আছি গাইবান্ধার সেই কঞ্চিপাড়া সমিতির বাজার গ্রামে এই শিক্ষক পরিবারের বাড়ির সামনে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে পুরো শিক্ষক পরিবার বসে আছেন। এবার আমরা কথা বলবো অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরিজউদ্দিন সরকারের সঙ্গে। আসসালামু আলাইকুম। বসেন। আপনি ভালো আছেন? আপনি তো প্রধান শিক্ষক হিসেবে অবসর গ্রহণ করেছেন এবং দীর্ঘদিন আপনি শিক্ষকতা করেছেন। তো আজকাল দেখা যায় অনেক পরিবারের বিভিন্ন সদস্য বিভিন্ন কারণে বিভিন্ন পেশা বেছে নেন, কিন্তু আপনার পরিবারে আপনার ছেলে মেয়ে, পুত্রবধূ, জামাতা সবাই শিক্ষকতার পেশা বেছে নিয়েছেন, তো এতে আপনার কেমন লাগে? আমার ভালো লাগে। ভালো লাগে, মানে ছেলে মেয়েদের লেখাপড়া শেখানো যায়, সম্মান করে, এই জন্য আপনি শিক্ষকতা পেশা বেছে নিয়েছেন। আমার ছেলে মেয়েদেরকেও শিক্ষকতা উদ্বুদ্ধ করেছেন। শুধু আমি না, আমার ছোট ভাইকেও শিক্ষকতা পেশা নিয়েছে। আচ্ছা আচ্ছা, ওই যে মজিবুর রহমান, আপনি ছোট ভাই? আমার ছেলেরা আমার পুত্রবধূরা, মানে ছেলে শ্বশুর শাশুড়ি সবাই শিক্ষক। তো এত পেশা থাকতে আপনারা সবাই শিক্ষকতার পেশা বেছে নিলেন, এটা একটা মহৎ পেশা। অনেক অনেক ধন্যবাদ। আমরা এবার কথা বলবো ফরিজউদ্দিন সরকারের বড় ছেলে সাখাওয়াত হোসেনের সঙ্গে, যিনি গাইবান্ধা সদরের দারিয়াপুর হাজী ওসমান গনি ডিগ্রি কলেজে শিক্ষকতা করছেন। আমি একটা জিনিস জানতে চাচ্ছি, আপনারা তো 5 ভাই এবং 2 বোন, আমরা যেটা জেনেছি আপনারা সবাই শিক্ষক। জি আচ্ছা, এবং আপনাদের স্ত্রীরাও শিক্ষক। জি, এবং আপনার বোনের যে জামাতার রয়েছে, হ্যাঁ, তারাও শিক্ষক। আচ্ছা, এবং আপনাদের শ্বশুর শাশুড়ি এবং আপনার বোনের শ্বশুর শাশুড়ি সবাই শিক্ষক। এত পেশা থাকতে আপনারা শিক্ষকতার পেশাটা বেছে নিলেন কেন? জি, এই পেশায় আসলে সৎভাবে জীবনযাপন করা যায় এবং আমরা এই পেশায় নিজেরাও যেমন অনেক কিছু শিখতে পারি, মানুষকেও অনেক কিছু শেখানোর একটা সুযোগ থাকে। আমরা এবার একটু আপনার বোনের সঙ্গে কথা বলতে চাই। সুলতানা ফেরদৌসী, আপনি তো এক শিক্ষক পরিবার থেকে আরেক শিক্ষক পরিবারে গেছেন, আপনার কেমন লাগছে? আমি এক শিক্ষক পরিবার থেকে আরেক শিক্ষক পরিবারে এসে অনেক ভালো আছি এবং আমার পেশায় অত্যন্ত স্বাচ্ছন্দ্য অনুভব করছি। অনেক ধন্যবাদ আপনাকে। সাখাওয়াত সাহেব, এবার সর্বশেষ আপনাকে একটি প্রশ্ন করতে চাই। শিক্ষকতা একটি মহান পেশা, কিন্তু ইদানিং শিক্ষকদের আদর্শ নিয়ে নানা প্রশ্ন উত্থাপিত হচ্ছে, বিশেষ করে কিছু কিছু ক্ষেত্রে। আপনার দৃষ্টিতে একজন প্রকৃত শিক্ষকের আদর্শ কি হওয়া উচিত? দেখুন, শিক্ষকতা একটি মহৎ পেশা, এটি কোনো ব্যবসা না। আমি আমার বাবা চাচার আদর্শে আমি উদ্বুদ্ধ হয়েছি। শিক্ষকদের উচিত হচ্ছে শিক্ষার্থীদের মাঝে আলো জ্বালিয়ে দেওয়া, তাদের মধ্যে অন্ধকার নিয়ে আসা নয়। আমি চাই এই দেশের সমস্ত শিক্ষার্থীকে জ্ঞানের আলোয় আলোকিত করতে। অনেক ধন্যবাদ। আমরাও চাই দেশের প্রতিটি অঞ্চলে আপনাদের মতো আদর্শ শিক্ষক গড়ে উঠুক, শিক্ষার আলোয় আলোকিত হোক সারা দেশ। ইত্যাদি অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক অভিনন্দন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী, এই শিক্ষক পরিবারের সবাই মনে করেন শিক্ষকতা একটি আদর্শ পেশা। আমরাও মনে করি শিক্ষকতা একটি মহান পেশা।
এবং শিক্ষক একজন আদর্শ মানুষ। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, কিছু কিছু শিক্ষক এই পেশাটিকেও ব্যবসায় পরিণত করেছেন। তাদের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা, অর্থাৎ দেশের আগামী প্রজন্ম। সবার মতো আমরাও শিক্ষা ব্যবসায়ী চাই না, চাই মহান শিক্ষক, আদর্শ শিক্ষক। খোদা হাফেজ।